নাগরিক জীবনে আমরা এখন কেমন আছি এই প্রশ্নটি যদি রাখা হয় সাধারণ মানুষের ভেতর থেকে যে উত্তরটি আসবে সেটি নিশ্চয়ই খুব বেশি পজিটিভ হবে না। অনেকেই বিভিন্নভাবে খোঁজখবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে উল্লেখ করার মতো ঘটনাটি ঘটেছে সেটি হলো শিশু ধর্ষণের ঘটনা। একদিন আগেই ছিল নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, সেখানে নারীর সহিংসতা। তার আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমাটিয়ায় একটি বিষয় অনেক দূরে গিয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাত্র 7 মাসের মাথায় এই ধরনের সহিংসতা, এটি কি শুধুই সহিংসতা? এটি কি মামুলি সাধারণভাবেই এক ধরনের অপরাধ প্রবণতা, নাকি এই অপরাধ প্রবণতার পেছনে অন্য কোনো বড় ইঙ্গিত রয়েছে, অন্য কোনো গোষ্ঠী রয়েছে? সেই বিষয়টি কিন্তু ভাববার বিষয়। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আজকে আমাদের যে বিষয়, সেই বিষয়টি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাবলী। আমরা যে এই আলোচনায় যা বলতে চাই সেই বিষয়গুলোই আমি প্রথমে তুলে ধরলাম। আমাদের সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাবার আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনে আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্সে সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের, জাতীয় নির্বাচনের আগেই তার বিচার হবে জানিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে আগামী জাতীয় সংসদ, উচ্চকক্ষ হবে 100 আসনের, সম্মতি আছে সব দলের, কাল জারি হচ্ছে নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি। ঢাকা দিল্লি সম্পর্ক নির্ভর করবে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠনের উপর, মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের, দুদেশের শক্তিশালী সামরিক সম্পর্ক বিদ্যমান। এবং ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আসছে শুক্রবার, ফিরতি টিকিট ছাড়বে 24 মার্চ থেকে, এবারও শতভাগ টিকিট মিলবে অনলাইনে। দর্শক, আজকেও কিন্তু আমাদের এই ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে, প্রতিদিনই হয়। সেটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকলে, আপনাদের কোনো জানতে চাওয়া থাকলে সেটি কমেন্টে লিখতে পারেন আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কি মনে হয় নাগরিকরা কেমন আছেন? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়েছিলেন এবং সেইখানে অবশ্যই সারা দেশের মানুষের অবস্থান ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেই ফ্যাসিজমের জায়গাটা মাত্র 7 মাসও হলো না, এর মধ্যে আমরা এমন সব অপরাধ প্রবণতা দেখছি। রাজনীতি কি শুধুই রাজনীতির জন্য, রাজনীতি কি সামাজিক স্থিরতাকে বজায় রাখার জন্য কিনা? আপনারা কি সেই জায়গায় কাজ করছেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং প্রিয় রহমতুল্লাহ ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষেরা আগের তুলনায় অনেক ভালো আছে। মানে গত 7 মাসের আগের যে বাংলাদেশ আর এই বাংলাদেশে বিপুল পার্থক্য। এখন অন্তত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় ফর দ্য টাইম বিং, আমরা বলতে পারছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য এটার জন্য দায়ী, এবং সরকারকে আমরা চরম সমালোচনা করতে পারছি এবং বলতে পারছি যে অনেকেই দাবি তুলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এরকম কিন্তু আমরা সরকারের ভয়ঙ্কর সমালোচনা আমরা প্রায় সবাই করছে, এবং তারপর আবার আমরা দেখতে পাচ্ছি যে এই সমালোচনাগুলো ধরে সরকার কাজ করার চেষ্টা করছে। যদিও কথা থাকে যে সরকারের অসম্ভব রকমের সীমাবদ্ধতা আছে, এটা স্বীকার করতে কোনো বাধা নাই। মানে সরকারের কিসের সীমাবদ্ধতা? এর কারণ হচ্ছে যে আপনি আমাদের আগে যেটা ছিল আওয়ামী লীগ আমলে, রাষ্ট্র সরকার দল মিলে পুরোটা একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত হয়েছিল। একটা শক্তিশালী দল ছিল যারা পুরোটাই একটা ক্যাডার বেসড
পলিটিক্স বাংলাদেশ ইন্ট্রোডিউস করেছিল তাদেরই সরকার, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরই লোক, ফলে পুরোটা মিলে একটা ক্রিমিনাল সিন্ডিকেট, এবং তাদের একটা সুনির্দিষ্ট অভিমুখ ছিল, যেটা মানে হচ্ছে যে বাংলাদেশের জনগণের উপরে চরম মাত্রার অত্যাচার চালাতে হবে, ভিন্নমত দমন করতে হবে, কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেওয়া যাবে না। একটা রাজনৈতিক দল হলেও তারা একটা বিরাজনীতিকীকরণের যে প্রকল্প ছিল 111-এ, ওটাকেই কন্টিনিউ করেছে। কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে যে একটা সরকার এসেছে যার পেছনে আসলে খুব অর্গানাইজড কোনো পলিটিক্যাল ফোর্স নাই, আবার স্টেট আসলে পুরনো স্টেট, এবং সেখানে যারা আমলাতন্ত্রের যারা আছে কিংবা স্থানীয় মাঠ প্রশাসনে যারা আছে, পুলিশ প্রশাসন, এগুলো পুরোটাই আগের, এবং পুলিশ প্রশাসন তো এখনও কোনোভাবেই বলা যাবে না যে তারা আসলে সক্রিয় হয়েছে। ফলে এখানে এখন সরকার এবং রাষ্ট্র আলাদা হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে এখানে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সেই ধরনের কোনো সিনক্রোনাইজেশন নাই। এই মিলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু পুলিশ নাই এবং অপরাধ প্রবণতা বেড়ে গেছে মারাত্মক রকমের। এমনিতে এখানে বলবার কথাটা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে এরকম একটা বড় ধরনের রাপচার যখন একটা দেশে ঘটে, তখন স্বাভাবিকভাবে কিছু অ্যানার্কি বিদ্যমান থাকে। আবার বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যে কিছু অ্যানার্কি আছে, অস্থিরতা আছে, এটা যেমন সত্যি, কিছু কিছু ক্ষেত্রে ঘটানো হচ্ছে। আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম, এই সম্ভবত আপনাদেরই কোনো একটা টেলিভিশন চ্যানেলের, সেখানে তারা বলছে এই যে মব ক্রিয়েট করা হচ্ছে, যে এই মব তারা ক্রিয়েট করছে যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে, ধরা যাক মোদি বিরোধী আন্দোলনে, যখন মোদির বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে যারা ক্র্যাকডাউন করেছে, তারা এখন তৌহিদি জনতা সাজছে। তারাই এখন বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের মবে ঢুকে ওই যে একজন হ্যারাসারকে ফুলের মালা দিয়ে বরণ করছে। এগুলো আজকেই আমি রিপোর্ট দেখি, এবং ওই যে ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির এটা নিয়ে বিস্তারিত লিখেছেন। এই ব্যাপারগুলো আছে, মানে দিল্লি এবং আওয়ামী লীগ দেখাতে চায় যে বাংলাদেশে চরম মাত্রা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, এখানে হিজবুত তাহরির মহড়া দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ আমলে মহড়া দেয় নাই। সুতরাং আওয়ামী লীগ আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল, মানে মানুষের মনের মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছে। তবে আশার কথা হচ্ছে এটা যে বাংলাদেশের জনগণ জানে যে এই সরকার সমস্ত পরিস্থিতি ট্যাকেল করতে পারছে না, এবং তাদের একটা এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই আওয়ামী লীগের যে বয়ান বা যে প্রোপাগান্ডা, বয়ান বলবো না, যে প্রোপাগান্ডা, দিল্লির যে প্রোপাগান্ডা, এটাতে কোনোভাবেই সাবস্ক্রাইব করছে একটু না। আবু নাসের রহমতুল্লাহ, আপনাকে আপনি যে যে বিষয়ে সে বলতে চাইলো যে মানুষের মনের মধ্যে দেখাতে যাচ্ছে যে এই সরকার কার্যকর নয়, এবং এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, এইভাবে সেটি বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে দেখানোর চেষ্টা করা হয়েছিল। এবং ইতোমধ্যে কিন্তু কয়েকটি ঘটনা, যেমন কল্যাণপুরের একটি ঘটনা, সিলেটের একটি ঘটনা, এগুলো কিন্তু সামনে চলে এসেছে যে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেই যারা আমরা কথা বলছিলাম বর্ণচোরা যারা এই ফ্যাসিস্টদের সাথে থাকা, তারাই এই ঘটনা ঘটিয়েছিল, নাটকের ঘটনা। ঠিক এই মুহূর্তে এই যে ডাকাতি, চুরি ডাকাতি এরকম দেখা যাচ্ছে, এবং নারী নির্যাতন, এবং সবচেয়ে বড় কথা একটি ছেলেকে আমরা দেখলাম, এক তরুণকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো তৌহিদি জনতা। এই কারা এই তৌহিদি জনতা? আপনি চেনেন কিনা বা আপনি তাদেরকে জানেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার সহকর্মী সরোয়ার তুষার। বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে তো আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলছি, এবং এখনকার যে পরিস্থিতি, এটা বলতে হবে অত্যন্ত নাজুক পরিস্থিতি। মানুষের মধ্যে, মানুষের যে চাহিদাগুলো, মৌলিক চাহিদা, তার মধ্যে একটা সরকারের কাছে সর্বপ্রথম তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং আইন শৃঙ্খলার যে ভূমিকা, কার্যকর ভূমিকা, এটা কিন্তু মানুষ খুব সহজেই দেখতে চায়। স্বভাবতই এটি পতিত স্বৈরাচারের পরে একটি সরকার ক্ষমতায় আছে, তারা চেষ্টা চালাচ্ছে, সেটা আমি এখনও মনে করি, কিন্তু তাদের অভিজ্ঞতার কিছু সংকট ইতিমধ্যেই দৃশ্যমান। এই ছোট ছোট বিষয়গুলোকে তারা যদি যথাযথভাবে হ্যান্ডেল করতে না পারে, তাহলে এটার খুব সহজেই এখান থেকে উত্তরণের কোনো পথ নেই। দোষ দেওয়ার রাজনীতিতে ধরেন বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থেকে শুধুমাত্র বলতো যে বিএনপি জামাত এই সমস্ত বয়ান কিন্তু দিয়ে গেছে। এখনও আমরা হয়তো বলবো বলতে বাস্তবিক অর্থেই আওয়ামী ভূত তো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, কথা সত্য, কিন্তু এই 7 মাসের মাথায় এসে যদি আইন শৃঙ্খলার উন্নতির পরিবর্তে অবনতির দিকে যায়, তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জায়গাটা
হোঁচট খাচ্ছে এবং আরও খাবে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। এই ফুল দিয়ে বা জঙ্গি নাটকের কথা আপনি বলেছেন, আওয়ামী লীগের কৌশলের কাছে, মানে দুষ্ট কৌশল, ভালো কৌশল না, আওয়ামী লীগের দুষ্ট কৌশলের কাছে পেরে ওঠার মতো দুষ্ট মানসিকতা কিন্তু আমরা যারা অন্তত এখন এই স্বাধীনভাবে চলাফেরা করছি, কথাবার্তা বলছি, তারা কিন্তু পারদর্শী না। এই কথা আমি অকপটে স্বীকার করি, আমি নিজেকে সহ। তো কিন্তু আপনি কতদিন মানুষকে বলবেন যে আওয়ামী ভূত, আওয়ামী প্রেতাত্মারা এখনও এইভাবে করতেছে? এই যে আপনার ধরেন মোহাম্মদপুরের এই লালমাটিয়ার যে ঘটনা, এখানে মানে কয়েক জায়গায় এসছেও যে আওয়ামী লীগের একজন কাউন্সিলর কিশোর গ্যাংয়ের নাকি উনি এই সমস্ত আশকারা দিচ্ছেন, সহায়তা করছেন। তো এদেরকে যদি আপনি গ্রেফতার করতে না পারেন, তাহলে এই প্রবণতাগুলো বিভিন্ন মহল্লায়, এখন এই যে চুরি ডাকাতির কথা বললেন, তো চুরি ডাকাতি এবং এই যে হত্যাকাণ্ড, ধর্ষণের কথা যা কিছুই বলেন, সব মিলিয়েই কিন্তু একটা নাজুক পরিস্থিতি। এখান থেকে সরকার কিভাবে উত্তরণ পাবে, আমি কিন্তু তাদের মুখ দিয়ে যতটুকুন কথা শুনছি, বাস্তবিক অর্থে কিন্তু আমি তার কার্যকারিতা দেখছি না। এই জায়গাটা আমাদের জন্য খুব ভয়াবহ, দুঃখজনক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের খুব পজিটিভলি কিছু ভূমিকা পালন করা উচিত। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে হলেও এই জিনিসগুলোর ব্যাপারে কি ধরনের সহযোগিতা নেবে? প্রয়োজনে কি ধরনের সহযোগিতা দেবে সরকার মনে করে, পরামর্শ? সরকার যদি মনে করে যে এইখানে এই ধরনের প্রয়োজনীয়তার দরকার আছে, আপনার ধরেন বিভিন্ন তথ্যের বিষয় আছে, যেহেতু এই সরকারের সঙ্গে ওইভাবে মানুষের সম্পর্ক নাই, যত কিছু হোক, এটা তো একটা কি বলে, মানে একটা খোসার মতো উপরে বসে আছে আর কি। তারপরেও কি আপনার মনে হয় না যে এই সরকারের সঙ্গে মানুষের সেই রকমের সম্পর্ক আছে দেখে 7 মাস ধরে এই সরকার আছে? হ্যাঁ, মানুষ গায়ে পড়ে বাধ্য হয়ে সরকারকে সমর্থন জানাচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা কিন্তু এই সরকারের নাই। তো মানুষ তার প্রয়োজনে তাকে সমর্থন জানাচ্ছে, কিন্তু কতদিন সমর্থন জানাবে? আপনি সমর্থন জানাতে গিয়ে আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। আপনি সমর্থন জানাতে গিয়ে একটা বাচ্চা শিশুর নিরাপত্তা তার বাবা মা পাবে না। আপনি এলাকায় যে কোনো সময় হুটহাট ঝামেলার কারণে যে কোনো ধরনের পরিবেশ তৈরি হবে। আজকে আবার দেখলাম যে মঞ্চ টঞ্চ নাকি বসে গেছে। বাচ্চা শিশুর নিরাপত্তার কথা আমার একটা বিষয় মনে পড়ছে, স্যার তুষার, যদি এটা জানি না আপনাদের মনে আছে কিনা, আমাদের 2 সহকর্মী সাগর সরওয়ার আপনার নামে এবং মেহেরুন রুনি, তাদের হত্যাকাণ্ডের পরে সেই সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন বেডরুমের নিরাপত্তা তো সরকার দিতে পারবে না। ঠিক সরকারের কতটুকু নিরাপত্তা দেওয়ার এখতিয়ার এবং সরকার কেন এই জায়গায় এগোতে পারছে না? মানে জনগণের তথা নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া এটা সরকারের দায়িত্ব। আপনি যেটা আগে এটা মানে দিতে হবে আপনাকে, এবং তার সে ঘরে থেকেও যেন নিরাপদ থাকে, ঘরে বাইরে যেখানেই থাকুক তার নিরাপত্তা যেন কোনো বিঘ্ন না ঘটে, এটা দেখাই সরকারের দায়িত্ব। এই জন্যই আমরা তাকে ট্যাক্স দিই, মানে প্রধানত আপনার ডে টু ডে লাইফের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। আগের আমলের যে গণহত্যাকারী শেখ হাসিনার কথা আপনি বললেন, তিনি কিন্তু এই ধরনের কথা বলতেন যে এটা নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব না। এখন কিন্তু এই সরকার স্বীকার করে যে তার এখানে তারা পারছে না, এখানে দুর্বলতা স্বীকার করে, কিন্তু তারা কিন্তু কখনো এই ধরনের বলে না, মানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করে না। এটা হচ্ছে নতুন বাংলাদেশের একটা নতুন জিনিস। এবং ভাই খুব ঠিক কথা বলেছেন যে এই সরকারকে এই মানুষ এখনও এই সরকারের পক্ষে আছে বলে সরকার টিকে আছে, আদারওয়াইজ এই সরকার কিন্তু টিকে থাকার কোনো কারণ ছিল না। কারণ যে ধরনের নাজুক একটা অবস্থা, ভঙ্গুর একটা অবস্থা, এবং যে ধরনের অসহযোগিতা চারিদিকে, তার মধ্যে আরও যে সমস্ত জটিলতা তৈরি হচ্ছে, তাতে করে এই সরকারের কাজ করাটা কঠিন, প্রতি মুহূর্তে কঠিন, পদে পদে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তবু মানুষ যেহেতু মনে করে যে তার হচ্ছে অনেকগুলো চাওয়া পাওয়া আছে যেগুলো আসলে এই অন্তর্বর্তী সময়ে পূরণ করতে হবে, সেই জন্য তারা এই সরকারকে সমর্থন করছে, এবং করার কারণে আসলে এই সরকার এখনও পর্যন্ত টিকে আছে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে ডে টু ডে লাইফে মানুষের দুটো জিনিস খুব একদম ক্রাইং নিড, একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে হবে, একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই দুটো জিনিস সরকারকে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে। এখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের ব্যাপারটা আমরা জানি, পুলিশ অনেকগুলো কারণে আসলে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারছে না।
এটার একটা এই কারণে আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে পুলিশ আপনি যে সংস্কারগুলো করবেন তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত, এখনই প্রায়োরিটি দেওয়া উচিত পুলিশ সংস্কার করার ক্ষেত্রে। পুলিশের সংস্কার যে প্রস্তাবগুলো এসেছে, এখানে আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু স্বাধীন পুলিশ কমিশনের বিরোধিতা করেছে। হ্যাঁ, যেখানে স্বাধীন পুলিশ কমিশন থাকার কারণে শ্রীলঙ্কায় কিন্তু গণ-অভ্যুত্থানের ঘটনার পরে পুলিশ খুব দ্রুত রিস্টোর করতে পেরেছিল এবং ওই গণ-অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালায় নাই, কারণ তারা একটা স্বাধীন পুলিশ সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমাদের দেশে এরকম করা দরকার, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এটা তারা মানে খুব অদ্ভুত কারণে এটা তারা করতে দিতে চায় না, এবং অন্যান্য যে ঔপনিবেশিক আইন দ্বারা পুলিশ পরিচালিত হয় তারা বলছে এই আইনগুলো নাকি ঠিক আছে। তো এটা আমি বলবো যে এটা খুব আশ্চর্যজনকভাবে, মানে আমরা গণ-অভ্যুত্থানের পরের কোনো একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এটা আশা করি না, কিন্তু এতে বোঝা যায় যে এখানে যে পুরনো লজিক এবং পুরনো মেকানিজম, পুরনো পাওয়ারের খেলা এগুলো কিন্তু চলছে। এই কারণেই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংস্কারের এক ধরনের ইনিয়ে বিনিয়ে বিরোধিতা করছে। কিন্তু আমরা আশা করব যে মানে যেহেতু এগুলো সবগুলো রাজনৈতিক দলের কাছে পাঠানো হচ্ছে, আমাদের কাছেও পাঠানো হয়েছে, তো সেখানে আমরা কিন্তু এগুলোর ব্যাপারে স্ট্রংলি এগুলোর পক্ষ নিচ্ছি যে এই সংস্কারগুলো করতে হবে। এবং পুলিশ সংস্কারটা আসলে পরবর্তী নির্বাচিত সরকারের করার দরকার নেই, এখনই করা সম্ভব। এই সরকার চাইলে অধ্যাদেশ জারির মাধ্যমে করতে পারে, যেটা পরবর্তী সরকার আইনের মাধ্যমে এটাকে মানে বৈধতা দেবে আর কি। তো সেটা করলে আমি মনে করি যে পরিস্থিতি অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আবু নাসের রহমতুল্লাহ, পুলিশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই জায়গাতে পুলিশের আসলে কি এমন ভূমিকা আছে? মানে আপনার কি মনে হয় যে পুলিশের ভূমিকার জায়গাতে পুলিশকে আসলেই একটু ইনঅ্যাক্টিভ, একটু কার্যকর? পুলিশের ইনঅ্যাক্টিভ বলতে কি, আমি কোনো একটা গণমাধ্যমে সম্ভবত দেখেছি যে অনেক ধরনের সমস্যা আছে। যেমন ধরেন হঠাৎ করে এই পরিবর্তন করতে গিয়ে ঢাকার শহরে ঢাকার বাইরে থেকে কিছু লোকজন নিয়ে আসছে। মানে পরিবর্তন বলতে এইটাই দেখা গেছে, এখনকার ঢাকা শহরে অনেক ওসি আছে যারা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় ওইখানেও গুলি করেছিল, ওইখানে গুলি করেছে এবং ওইখানে নির্যাতন করেছে, ওইখানে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের ক্যাডারদের মতো ভূমিকা পালন করেছে। তো তাকে কি আপনি শুধু ঢাকা ট্রান্সফার করার মধ্যে দিয়েই তার কাছ থেকে কি আপনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো সুফল পাবেন? আপনার এই কিছুদিন আগে আপনার মনে আছে যে এই উত্তরা এলাকায় একজন পুলিশ অফিসার থানা থেকে চলে গেছে, ঘটনা মনে আছে কিনা আপনার জানেন? তো সেইখানকার যে ভদ্রলোক দায়িত্বে ছিলেন, ওসি সাহেব, তার সম্পর্কে চলে গেছে না পালিয়ে গেছে? তো পালিয়ে গেছে, তো পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো সুযোগটা তো কেউ না কেউ দিয়েছে, অথচ ওই ওসি সাহেব তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, সে ঢাকার বাইরে ছিল কিন্তু একেবারেই নির্যাতিত ছিল তার চাকরি জীবনে। তাকে ওখান থেকে প্রত্যাহার করে নিল। তো তাকে প্রত্যাহার করার কারণে ঢাকায় যেই কজন অন্তত এই সরকারের সাপোর্ট করার মতো বা সার্ভিস দেওয়ার মধ্যে যে যতগুলো অফিসার আছে তার মধ্যে থেকে একটা অফিসার কমলো। ওইখানকার এখন পর্যন্ত কোনো ভালো কোনো তদন্তের খোঁজ খবর কিন্তু আমি পাইনি। তো এই যে শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া, এবং ওই গণমাধ্যমের রিপোর্টে তারা বলেছে যে এমন এমন অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে বা কনস্টেবল পুলিশদেরকে নিয়ে আসা হয়েছে তারা ঢাকা শহরে রাস্তাঘাটও চিনে না। অনেক ধরনের সমস্যার কথা তিনি বলেছেন যে তারা ঢাকা শহরে রাস্তাঘাটও চিনে না। তো আপনি এই যে আমি বললাম যে আপনি ঢাকার বাইরের থেকে ফ্যাসিবাদের দোষর ঢাকায় এনে এটা তো প্রমোশন দেওয়া হলো। আরও ঢাকায় যারা পুলিশ অফিসাররা আসে তারা কিন্তু তদবির করে টাকা পয়সা খরচ করে রাজনৈতিক আমলে তারা ঢাকা শহরে আসার চেষ্টা করে, তারা অটোমেটিক প্রমোশন, এখন টাকা ছাড়া প্রমোশন পেয়ে তারপরে ঢাকা শহরে এসে তারা তো ওই তাদের মদ জগতে যে অভ্যাস তাদের মগজের মধ্যে। এটার উত্তরণের উপায় কি তাহলে? উত্তরণের উপায় তো আমি পুলিশের যে স্ট্রাকচার রয়েছে, বিদ্যমান যে স্ট্রাকচার, কনভেনশনাল সিস্টেমে তো এরা খালি বদলিই করে আর না হলে ওএসডি করে, এর মধ্যে আর কি? এটার উত্তরণের জন্য আমরা যখন বলবো তখন বলবেন যে তারা শুধু নির্বাচনের কথা। এই উত্তরণের উত্তরটি নিব স্যার অর্থসহ আপনার কাছ থেকে নেব। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন কমেন্টে জানাতে পারেন।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে, সেখানেও আপনারা কমেন্টে জানাতে পারেন। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে তাহলে পুলিশের এই অকার্যকর হয়ে থাকার থেকে উত্তরণের উপায় কি? সারার তুষার, আপনার কাছেও জানতে চাই একই বিষয়, যে আগে বলতে চান। জি আবু নাসের রহমতুল্লাহ, আপনার দায়িত্ব। জি আবু নাসের রহমতুল্লাহ বলেন। বিষয়টা হচ্ছে যে উত্তরণের পথ তো এক একজন এক এক রকমের ব্যাখ্যা করবে। আমি যেটা মনে করি যে জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে আর সেই রকম একটা গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে প্রশাসন তাদের মন মতো চলতে চাইবে, এটাই স্বাভাবিক। এই জন্য জনগণের কাছে দায়বদ্ধতা সম্পন্ন একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এবং এই জবাবদিহিতামূলক সরকার যখন না থাকবে, তখন আসলে তাদের কিছু করার থাকে না। তাদের উপরে শুধুমাত্র হাঁ করে চেয়ে থাকা ছাড়া যেই গভর্নমেন্ট, তাদের নিজেদের করণীয় কোনো শক্তি থাকে না, বাছাই করার শক্তি থাকে না। কোন লোকটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সেটা বাছাই করার মতো কোনো অভিজ্ঞ মানুষ না হয়, তখন তার পক্ষে কোনো অবস্থায় এটার সুষ্ঠু সমাধান করা সম্ভব না। সুষ্ঠু সমাধানের জন্য জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার খুবই জরুরি। সারার তুষার, রাজনৈতিক সরকার জরুরি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এই মুহূর্তে আসলে রাজনৈতিক সরকার জরুরি, আবু নাসের রহমতুল্লাহ বললেন। মানে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারকে তো আসতেই হবে, কিন্তু তার আগে যদি আমরা মানে এই সংস্কারগুলো না করতে পারি, পুলিশের যে সংস্কার বা অন্যান্য প্রতিষ্ঠানে, তাহলে যেটা হবে যে মন মতো যে পুলিশ কাজ করে, এটা যে কথা ভাই বলেছেন, এটা কিন্তু থেকে যাবে। এটা তখন আরও বেশি থাকবে, কারণ আমরা পুলিশের হিস্ট্রি জানি যে পুলিশ একটা রাজনৈতিক দলের সাথে কি, মানে সরকারি দলের সাথে কিভাবে, মানে প্রায় সরকারি দলের একটা বাহিনী হিসেবে কাজ করে, পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে। তো সেটা করার জন্য আমি মনে করি যে আপনি দেখবেন বিভিন্ন জরিপে, এমনকি পুলিশের যারা মিড এবং লোয়ার লেভেলের কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও বলেছেন যে মানে তারা 11 দফা দিয়েছিলেন এই শুরুর দিকে, মানে গণঅভ্যুত্থানের শুরুর দিকে। তারা বলেছেন যে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে চান। তো রাজনীতি, এটা খুব বড় জিনিস যে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, মানে তিনি তো রাষ্ট্রের হয়ে কাজ করবেন, তাতে তো সরকারের হয়ে কাজ করার কথা না, সরকারি দলের হয়ে কাজ করার কথা না, কিন্তু তাকে সেটাই করতে হয়। তো রাজনৈতিক প্রভাবমুক্ত তাকে করা, কিংবা এই যে নিয়োগটা কীভাবে হবে, এটা একটা খুব, এই কারণে স্বাধীন পুলিশ কমিশনের কথা আসে যে পুলিশের নিয়োগটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পুলিশের নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনা কাজ করে এবং দলের লোকজন সব ঢুকায় দেয়। তখন হচ্ছে এরা একসময় উর্দি ছাড়া, ছাত্রলীগ থাকা অবস্থায় উর্দি ছাড়া ক্যাডার আর উর্দি পড়া ক্যাডার, এছাড়া আর কোনো পার্থক্য থাকে না। এইটা বদলানো দরকার এবং এই জন্যই হচ্ছে কতগুলো আইন আছে খুবই মানে এগুলো রিগ্রেসিভ ল, যে এই পুলিশের ক্ষেত্রে এগুলোকে বদলানো দরকার। এবং বদলালে, এবং এটা বদলানোর জন্য খুব অনেক দিন সময় দরকার নাই, এটা খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। এবং নতুন নিয়োগ দেওয়া, নতুন কতগুলো মানে কালচার শুরু করা দরকার পুলিশের মধ্যে। তো এইগুলো যদি করা যায়, তখন পুলিশ আসলে আস্তে আস্তে স্বাভাবিক হবে। এবং তারপর অবশ্যই যে টাইম ফ্রেমের মধ্যে ইলেকশনের কথা বলা হয়েছে, এই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে এবং তখন যদি আগে সংস্কারগুলো করা থাকে, পুলিশ তখন স্বাধীনভাবে কাজ করতে পারবে। অযথা ধরা যাক বিরোধী দলে যারা আছে তাদের উপর চড়াও হবে। কিন্তু নির্বাচনের পরে এই সংস্কারটা করলে কি সমস্যা? না, নির্বাচনে আপনি যে সংস্কারগুলো, এই সরকার যদি সংস্কার না করে, তাহলে এই সরকার 1.5 বছর ধরে কেন থাকবে? যদি শুধু নির্বাচন আয়োজন করাটা এই সরকারের কাজ হবে, তাহলে তো এই সরকার 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে যাওয়ার কথা। এখন আপনি 1.5 বছর থাকবেন, সংস্কারও করবেন না, বলবেন যে পরে নির্বাচিত সরকার করবে, তাহলে তো আপনি অবৈধ সরকার, 111-এর মতো সরকার হয়ে যাবেন। তখন তো আমরা কোনোদিন সুযোগ পেলে আমরা তো এই সরকারের বিচার করব অবৈধ হওয়ার কারণে। এই জন্য সংস্কার, বিচার এবং সংস্কার হচ্ছে এই সরকারের লেজিটিমেসি, এই দুটো তাকে করতে হবে। সকল সংস্কার সে করবে না, কিছু সংস্কার তাকে করতে হবে। যেমন এখন যেমন আমাদের কাছে যখন চার্টার পাঠানো হয়েছে, তো সেখানে বলা হয়েছে কোন সংস্কারটা আপনি এখন হওয়া দরকার মনে করেন অধ্যাদেশের মাধ্যমে, আর কোন সংস্কারটা পরে নির্বাচিত সরকার এসে করবে বা গণপরিষদের মধ্যে দিয়ে হবে, এই অপশনগুলো দেওয়া হয়েছে। সেখানে আমরা বলেছি যে এই সংস্কারটা এখন হতে পারে, এই সংস্কারটা পরে নির্বাচন কিংবা গণপরিষদের মধ্যে দিয়ে হবে। তো সেইটার ক্ষেত্রে কিছু সংস্কার আছে যেগুলো আপনি অধ্যাদেশ, যেমন দুদকের অনেকগুলো সংস্কার আছে, এটার জন্য কেন আপনাকে পরে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে? এখনই আপনি এটা করতে পারেন। বিচার বিভাগের অনেকগুলো ইস্যু আছে যার সাথে কিছু সাংবিধানিক প্রশ্ন আছে, কিছু সাংবিধানিক প্রশ্ন নাই, যেগুলো আপনি এখনই করতে পারেন। তো সেটা তো আপনি এখন করবেন। পুলিশের ক্ষেত্রে ঘটনা একই। মিডিয়া সংস্কার করার জন্য কি আমার পরে সরকারের কাছে যেতে হবে? দরকার নাই। তো সেইটা, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এগুলো এই সরকারই করবে এবং করা দরকার। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, আমরা যতটুকু জানি বা বুঝি, অন্তত প্রকাশ্যে তারা বলছেন যে তারা সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করতে প্রস্তুত। সরকারকে স্পষ্ট করতে হবে নির্বাচনের রোডম্যাপ, যেমন একটা দাবি হিসেবে আছে, আমরা মনে করি সংস্কারের রোডম্যাপটা স্পষ্ট করা দরকার, যে এই যে ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত আপনি সংস্কারটা আসলে কি রোডম্যাপ অনুযায়ী করবেন, সেটা সরকার আসলে আশা করি যে রোডম্যাপটা পরিষ্কার করবে। জি আবু নাসের রহমতুল্লাহ,
নির্বাচনের আগে এইসব সংস্কার হওয়া উচিত আলোচনার। আমার কাছে মনে হয় যে বর্তমান সরকারের গত 7 মাসে তাদের যে অ্যাক্টিভিটিস এবং তাদের যে সফলতা, সেই সফলতার মধ্য দিয়ে আজকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে আলোচনা করতে হচ্ছে, এটিই দুঃখজনক। আবার নতুন করে সংস্কারের যে ফর্মুলা বা যে সমস্ত কথা বলা হচ্ছে, স্যার তুষারের কথাই কিন্তু বলা হচ্ছে যে এইটা প্রায়োরিটি পাওয়া উচিত, এটা প্রায়োরিটি পাওয়া উচিত, ওইটা প্রায়োরিটি পাওয়া উচিত। তো যেসব তালিকায় আসছে, স্বাস্থ্য, তারপরে পুলিশ, এই যে সমস্ত বিষয়গুলি আসছে, এগুলি করতে করতে 5 বছর দিলেও পুরোপুরি সংস্কার করা সম্ভব না। সংস্কারটা হতে হবে। সংস্কারের কমিশন করেছেন, প্রায়োরিটি বেসিসে কমিশনের রিপোর্টগুলো আছে। এর মধ্য থেকে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যে কমিটমেন্ট দিয়ে আসবে, সেই কমিটমেন্টের উপরেই কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে। আমি জোর করে বললাম তোরে একজনরে চোখ বেঁধে তারপর ছেড়ে দিলাম যে যাও সোজা ওই মসজিদে গিয়ে আসলে নামাজ পড়ে আসবা, কিন্তু তার চোখ বাঁধা। তো সে তো আসলে পারবে না, ওই মসজিদে যেতে পারবে না, নামাজও পড়তে পারবে না। চোখ বাঁধাটা কি এই সরকার? মানে আপনি যদি বলেন যে না এই দিয়ে দিলাম তোমার কাছে, তুমি এবার যাও সরকারে যাও, আমি সরকারে গিয়ে আমি তো জনগণের কাছে কিছু কমিটমেন্ট করে আসব। জনগণের কাছে গিয়ে নির্বাচনের সময় তুমি নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করে, সেটার আলোকিত মানুষ দলকে বেছে নেয়, ব্যক্তিকে বেছে নেয়। আপনার কেন মনে হচ্ছে যে আপনারা যে ম্যানিফেস্টো দিবেন জনগণ বিশ্বাস করবে, না, আমি তো আপনারা সেটা নির্বাচনের মনে করি পরে নাই। সংস্কার করবেন? আমি তো- আওয়ামী লীগকে জনগণ দেখছে না? আমি তো সেটা মনে করি। আওয়ামী লীগ কি বিশ্বাসযোগ্য কাজ করেছিল? আওয়ামী লীগ বিশ্বাসযোগ্য কাজ করে নাই, কিন্তু কারা বিশ্বাসযোগ্য কাজ করবে সেটা তো জনগণ তার বিচার করেছে। এবং জনগণ বিচার করার জন্য নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে তারা তো জানে যে জনগণের মুখোমুখি যদি দ্বিতীয়বার হতে হয় তাহলে জনগণ তাদের বিচার করবে। জনগণের বিচারের পন্থাটা কি? নির্বাচন। এবং সেই জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনি যাতে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই সংস্কারটা আপনি করেন না। এটার ব্যাপারে তো কারো দ্বিমত নাই। আপনি জনগণের বিচারের সুযোগটা তো রাখতে হবে। জনগণের বিচারের সুযোগ শুধু নির্বাচনী ব্যবস্থা, এবং নির্বাচনী ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে কোনো নির্বাচিত সরকারও অগণতান্ত্রিক আচরণ করতে পারে না। যদি করে তার জন্য কিন্তু ওই 4 বছর বা 5 বছর পরে জনগণ তার বিচার করার সুযোগ পাবে। কিন্তু আপনি 4 বছরের মধ্যে কী করবে, 5 বছরের মধ্যে কী করবে, বা আগামী দিনে কীভাবে চলবে, সেগুলো আপনি তো সিম্পল কাজগুলিই করতে পারছেন না। আপনার যে জনসমর্থন ছিল, বাংলাদেশের স্বাধীনতার পরে সবচাইতে পপুলার সরকার ছিল এই ইউনূস সরকার, কিন্তু সেই ইউনূস সরকার তো দিন দিন পপুলারিটি হারাচ্ছে। এবং সবচেয়ে পপুলার ছিল উইদাউট নির্বাচন, কিন্তু উইদাউট নির্বাচন, এবং আস্তে আস্তে তার যে দৈন্যদশার দিকে এগিয়ে যাচ্ছে এই সংস্কার এই সমস্ত কথাবার্তা বলে। কয়েকদিন পরে তো তার অধীনে নির্বাচন মানুষ বিশ্বাস করবে কিনা আমার কাছে তো সেই সন্দেহটা। বলেন না, আমি যেটা মনে করি সংস্কারটা আসলে আগে হয়ে কি লাভ? সংস্কারটা আগে এটা কোনো মানে আমাদের কাছে অপশন নাই, এটা ব্যাপারটা অপশনাল না, বা এটা আমাদের লাক্সারি না। আমাদের কিছু সংস্কার এখনই করতে হবে এবং সেটা করা সম্ভব। তারপরে কিছু সংস্কার আমরা বলেছি যে করতে হবে। কেন করতে হবে? আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ঢাকা সহ সারা বাংলাদেশের দেয়ালে তরুণরা, আপনারা যদি এটা মনে করেন বা কেউ যদি মনে করে যে এগুলো ছেলেপেলেদের ইমোশনাল স্টেটমেন্ট, তাহলে খুবই ভুল জাজমেন্ট হবে। এবং এটা তাদেরকে, যারা এটা মনে করবে তাদেরকে একটা পে ব্যাক করতে হবে। আপনি এই যে দেয়ালে লেখাগুলো আপনি যদি খেয়াল করেন, কোথাও কিন্তু বলে নাই এই তরুণরা যে এই সময়ের মধ্যে নির্বাচন দেন। তাহলে কি এই তরুণরা নির্বাচন চায় না? ডেফিনেটলি চায়। কিন্তু সংস্কারটা, তারা যেটাকে বাংলাদেশ 2 বলছে, এটা হচ্ছে যে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। এটা পরিষ্কার, প্রত্যেক জায়গায় আপনি এটা লেখা দেখবেন। তাহলে এই সংস্কারটাকে অবশ্যই এখন এটা একটা ন্যাশনাল এজেন্ডা। এই গণঅভ্যুত্থানের পরে এই ন্যাশনাল এজেন্ডাটা করতে হবে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটা সরকার। আপনাদের কতগুলো কমিটি দিয়েছেন? আমরা তো জাস্ট দল হিসেবে তো মাত্র শুরু করলাম। এখন আমাদের নাগরিক কমিটির অনেকগুলো কমিটি ছিল। এই কতগুলো কমিটি? আমার এটা প্রশ্নটা পরে আর বলবো। মানে প্রায় 400-র মতো। এই 400 কমিটির মাধ্যমে আপনারা কি গ্রাসরুট লেভেলে পৌঁছাতে পারবেন? আবু নাসর রহমতুল্লাহরা বিএনপি রাজনীতি করে, বিএনপি সেরকম আছে। তৃণমূল কি এই সেকেন্ড রিপাবলিক আর স্বাধীনতা 2
একে বুঝতে পেরেছে? আমি আপনাদের যুক্তির বিপক্ষে বলছি না, আমি জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলের তো তৃণমূলের সাথে একটা সম্পর্ক অবশ্যই থাকে। জি। এই যে যেটা যদি বলেন যে সংস্কার বুঝতে পেরেছে কিনা, এটা আমি গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় গেছি, হরগঙ্গা কলেজ থেকে শুরু করে একেবারে কুড়িগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় গেছি, তৃণমূল পর্যন্ত গেছি। আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দেয়ালে বা বিভিন্ন জায়গার দেয়ালের মধ্যে আমি দেখেছি প্রায় পুরো দেশে একই ধরনের কথাবার্তা, ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের কথাবার্তা। ফলে এটা ওরা বুঝতে পারছে না ব্যাপারটা একেবারেই এরকম না, এটা মানুষের একদম দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। ফলে মানুষ খুব দ্রুত এটা বুঝে ফেলেছে। বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাকে আগের মতো বাংলাদেশ থাকবে না। তো আগের মতো থাকার অর্থটা হচ্ছে খুব পরিষ্কার, যে ভাই যেটা বলেছেন যে নির্বাচিত সরকার যেন অগণতান্ত্রিক আচরণ না করতে হয়, তাহলে না করে। তো এইটাকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন? শুধুমাত্র রাজনৈতিক দলের সদিচ্ছার উপর এটা নির্ভর করবে না। এটা আপনাকে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আমাদের দেশে যতগুলো অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে প্রত্যেকটা এসেছে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। নির্বাচিত সরকার এসে এখানে ক্ষমতা ছাড়তে চায় না। আপনি দেখবেন 72 সাল পর থেকে এটাই হয়, কু পাল্টা কু, আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ইত্যাদি নানা কিছু করে ওই সরকারকে বাধ্য করতে হচ্ছে। নিজে থেকে তারা কিংবা লগি বৈঠার মতো ঘটনা ঘটাতে হচ্ছে। নিজে থেকে কোনো সরকার ক্ষমতা, পরে 111 হয়। এই যে নির্বাচিত সরকার এসে ক্ষমতা ছাড়তে চায় না, তার ফলশ্রুতি দিয়ে কিন্তু এখানে 111-এর মতো ঘটনা ঘটে। আমরা বলছি এইটাকে আপনি যদি বন্ধ করতে চান, তাহলে রাষ্ট্র কাঠামোর এমন কতগুলো গণতান্ত্রিক সংস্কার দরকার যার মধ্যে থেকে নির্বাচনের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু এখন কোনো নিশ্চয়তা নাই যে আপনি যদি এগুলো না করেন তাহলে নির্বাচিত সরকার এসে আবার একটা লম্বা সময়ের জন্য থাকতে চাইবে না। এটা হচ্ছে প্রশ্ন। কিছু বলার আছে আবু নাসের রহমতুল্লাহ? আমি ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে আপনার এই উত্তর শুনবো। নির্বাচিত সরকারের মাধ্যমেই অনির্বাচিত সরকারের দিকে যায় বাংলাদেশ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আরেকটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্টে জানান আপনাদের পরামর্শ, আপনাদের প্রশ্ন এবং আপনাদের জানতে চাওয়া। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সারার তুষার বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচিত সরকার করে, সেই সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না, বিভিন্ন কৌশল করে ক্ষমতায় থাকতে। তখন হয় সেনাবাহিনীর কু হয়, অর্থাৎ 111 হয়, অথবা 24-এর গণ অভ্যুত্থান চলে আসে, 90-এর গণ অভ্যুত্থান চলে আসে, 75-এর মতো ঘটনা ঘটে। এটি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় থাকতে চায়, আমি তার আপনারা সঙ্গে ছিলেন সরকারের আগে, আমি তার সঙ্গে একমত। যে ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু অরাজনৈতিক সরকারও যে ক্ষমতা থাকতে চায় বিভিন্ন অজুহাতে, সেটাও কিন্তু আমরা দেখেছি বারবার। এই যে 111-এর কথা বলেছে, সে সময় কিন্তু এরকম হয়েছে। নির্বাচন, ধরেন বিএনপির কারণে নির্বাচনে ঝামেলা হয়েছে, তো 111-এর সরকারে 2 বছর থাকতে হয়েছিল কেন? কিংস পার্টি করতে হয়েছিল কেন? তো এখন তো আর কোনো কিংস পার্টি হচ্ছে না। না, কিংস পার্টি তো হচ্ছে কিনা সেটা তো বোঝা যাবে। যে বিভিন্ন কথাবার্তা তো আসছে বিভিন্নভাবে, সেগুলো নিয়ে আজকে কথা নাই বলি। তো সেই কথাগুলো বলতে চাই না আমি। সারার তুষারের যে সমস্ত কথাগুলো আছে, দু একটা কথা আমি করতে চাই। এই যে 2-4টা শব্দ, স্বাধীনতা টু থিওরি, এগুলি অবান্তর কথা। বাংলাদেশ টু বিভ্রান্তিকর বক্তব্য, এগুলির থেকে দূরে যাওয়া উচিত। কারণ মানুষের সেন্টিমেন্টের জায়গাটা অনেক অনেক দূরে। স্বাধীনতা আবার একটা দেশ কয়বার হয়? বিপ্লব বিভিন্ন সময় হতে পারে, অভ্যুত্থান বিভিন্ন সময় হতে পারে। এই স্বাধীনতা টু, তারপর বাংলাদেশ টু মানে কি? বাংলাদেশকে আবার আরেকটা 2 নম্বর দ্বিতীয় বাংলাদেশ জন্ম হয়েছে নাকি? এই সমস্ত কথাগুলো আমাদের সতর্কতার সঙ্গে বলা উচিত। মানুষের কিছু কিছু সেন্টিমেন্টের জায়গা থাকে, এই জায়গাগুলো থেকে আমাদের পরিষ্কারভাবে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। এরপরে হ্যাঁ, গণতান্ত্রিক সরকারও অগণতান্ত্রিক আচরণ করে, এটা আমাদের দেশে বহুবার প্রমাণিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? নির্বাচন বন্ধ করে দিতে হবে? গণতন্ত্র নাম আর বলা যাবে না, এরকম কাজ করতে হবে? নাকি বলতে হবে যে এই যে আমি বানায় দিলাম গণতন্ত্র একটা মুড়ি, এই একটা টুকি বানায় দিলাম, এইটার উপরে বসে থাকবে, এইটার নামে গণতন্ত্র, আমি যেভাবে বললাম ওইভাবে বলবা, তাহলে ওইটা গণতন্ত্র? গণতন্ত্রের কিছু সিস্টেম তো আছে। হ্যাঁ, সে যে নির্বাচনের যে বিষয়টা বলল, অবশ্যই এই জন্যই আমি বলেছি যে নির্বাচন ব্যবস্থাটার উপরে জোর দেওয়া উচিত, যাতে কেউ লোভের বশবর্তী হয়ে ক্ষমতার মোহে পড়ে
জোর করে ক্ষমতায় দ্বিতীয়বার আসার প্রবণতা, এই প্রবণতা বন্ধ হয় এরকম যে কোনো কাজ নির্বাচন কমিশন বা নির্বাচন সংস্কারের মাধ্যমে নির্বাচন সংস্কার কমিশনের সেটা করতে পারে, এবং আমার মনে হয় সকল রাজনৈতিক দল সেটাকে স্বাগত জানাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে নির্বাচনী ব্যবস্থা, সেটা স্বাধীন নির্বাচন কমিশন হোক, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে সময় মতো। আমরা এই যে ভারত বা অন্যান্য অগণতান্ত্রিক বহু রাষ্ট্র দেখি যে বিভিন্ন রকমের সমালোচনা করি, কিন্তু তাদের দেশের নির্বাচনী ব্যবস্থার এটাকে আমাদের বলতেই হবে। একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো এই যে ধরেন এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি ধরেন আপনাদের এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কিন্তু যেই পুলিশরা আছে এখন, যেই আমলারা আছে এখন আওয়ামী লীগের, তারাই থেকে গেল, কিভাবে কি করবেন? তিনি তো তখন জনপ্রিয় একজন নেতা হিসেবে আসবেন, পুলিশ সংস্কার কিভাবে হবে তখন? একজন ব্যক্তির উপরে তো একটি সরকার নির্বাচন করেন, আর উনি পপুলারিটি নিয়ে আসার তো কোনো সুযোগ নেই। যেমন আপনি যেই স্টাইলে তার নামটা উচ্চারণ করছেন তাতেই তো বোঝা গেছে ওনার পপুলারিটির অবস্থাটা কি। আমি তো ঠিক করেই বললাম, না, আপনি যেই স্টাইলে বলছেন সুন্দর করেই বলছেন, কিন্তু ওটার যে মানে ফ্লেভারটা বোঝা যায় যে ওনার পপুলারিটি কতদূর। তো আমরাও তো তার কাছ থেকেও তো অনেক কিছু আশা করেছিলাম। আমাদের আশঙ্কাটা হচ্ছে যে খুব বেশি ধরা বাঁধার মধ্যে যদি যায় তাহলে এরকম জাহাঙ্গীর সাহেবদের মতো আরও অনেকের নাম এরকম উচ্চারণ করতে হতে পারে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মর্যাদা, আমাদের যে জাতীয় মর্যাদার প্রতীক, তার নামটাও যাতে এইভাবে উচ্চারণ করতে না হয় সেটা আমি প্রত্যাশা করি। আচ্ছা, এই কথাটি আমি বলতে চেয়েছি। ইভেন সেনাবাহিনী প্রধান উনিও ডক্টর ইউনূসের নাম যেভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার সময় 3বার 4বার করে ডক্টর ইউনূস বললেন। আমি জানি না কি কারণে বলেছেন, বা আমার কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আমরাও কিন্তু আগেও না এখনও না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা ইউনূস সাহেবের সাহেব শব্দটাও যোগ করেন নাই, আর মাননীয় প্রধান উপদেষ্টাও বলেন নাই। আমি যতবার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছি, আমি জানি না আমার এই সমালোচনাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা ওনার বেলায় ঠিক আছে, এটি স্টেট পলিসিতেও উনি করতে হতে পারেন, কারণ তিনি ওখানে সেনা প্রধান হিসেবে বক্তব্য রেখেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার অবশ্যই হায়ারার্কিতে আছেন, তার হায়ারার্কিতে 12th and তিনি 2nd, সেই হিসাবে এটি আমি একদম কাগজের কথা বললাম। স্যার আর তুষার, আপনার কাছে সেই ক্ষেত্রে আমি আবারও তার সঙ্গে একমত যে নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে জনগণের মতের বাইরে যদি কোনো কাজ করে, সেই সরকারকে মানুষ না করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন স্থায়ী পদ্ধতি দরকার। এই স্থায়ী নির্বাচনী গ্রহণযোগ্য স্থায়ী পদ্ধতির জন্য যা যা সংস্কার করা দরকার সেটা আমার মনে হয় যে এই সরকারের করা জরুরি, এবং এই একমাত্র সংস্কারের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে এই সরকারের তাদের ব্যাপারে যে ভ্রান্ত বা যেই ধরনের সমালোচনা তৈরি হয়েছে, এই সমালোচনার ঊর্ধ্বে এই সরকারে থাকার সুযোগ এখনও আছে, এটা আমি মনে করি। জি না, মানে বাংলাদেশের নির্বাচন, যেটা বিএনপির তরফ থেকে বারবার বলা হয় যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার লাগে, কিন্তু এটা খেয়াল করতে হবে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা বাংলাদেশের সার্বিক যে রাষ্ট্র কাঠামো এটা থেকে আলাদা কিছু না, এবং এখানে নির্বাচনটা কেমন হবে এটার ভাগ্য আনফর্চুনেটলি নির্বাচন কমিশন ঠিক করে না, ঠিক করে হচ্ছে ওই সময়ে যিনি প্রধান নির্বাহী থাকেন। যদি দলীয় সরকার থাকে, আপনি দেখেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ওই দলীয় সরকারকে কখনো হারানো যায় নাই, আবার নিরপেক্ষ সরকারের অধীনে যখন আপনি নির্বাচন করেছেন ওই সরকার ফেরত আসে নাই, তার মানে তো ডালমে কুচ কালা হয়। এই ডালমে কুচ কালাটাই হচ্ছে যে এখানে সাংবিধানিকভাবে এক ব্যক্তির হাতে এত বেশি ক্ষমতা, তিনি সংবিধানের ঊর্ধ্বে অবস্থান করেন এবং সকল সাংবিধানিক এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি সংবিধান হয়ে যান, তিনি সংবিধানের ঊর্ধ্বে অবস্থান করেন এবং তার মুখের কথাই সংবিধানের চেয়ে বড় কথা। তখন হচ্ছে এই সমস্যাগুলো হয় এবং এই নির্বাচনকালীন যে সমস্যাগুলো এটা হয়। এই কারণে আমরা বলেছি যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার তো লাগবেই, কিন্তু শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার না, ওই যে নির্বাচনের জন্য আপনার যা যা সংস্কার করা দরকার, এই যা যা সংস্কারের মধ্যে আছে প্রধানত সংবিধানটাকে সংস্কার করতে হবে, অন্যান্য ইনস্টিটিউশনসগুলো সংস্কার করতে হবে, তাহলে পরে আপনি নির্বাচনটাকে সুষ্ঠু করতে পারবেন।
শুধু নির্বাচন, যেমন ধরুন যে এই নির্বাচন কমিশন যেটা এখন আছে এটা কোন আইনে গঠিত হয়েছে, অদ্ভুত কাণ্ড ঘটাইছে কিন্তু তারা, মানে নির্বাচন কমিশন নিয়ে আমাদের সন্দেহ আরও দিনকে দিন, তারা নিরপেক্ষ মানে নির্বাচন দিতে পারবে কিনা আমাদের সন্দেহ তৈরি হচ্ছে। কেন বলি, এইটা 2022 সালের ওই কালা কানুনের মধ্যে যে আইনটার আসলে বিএনপিও বিরোধিতা করেছিল ওই আইনে গঠিত। যখন কিনা বদিউল আলমরা আগে সাজেস্ট করবেন, তারা তো নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে চেয়েছেন, তাদের আগে সাজেস্ট করার কথা যে কোন আইনটা কোন মানে নিয়োগটা কোন আইনে হবে, এটা তারা সুপারিশ করার আগেই পুরনো আইনে নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে খুবই একপেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন মানে এই অনেক দিন ধরে। যাই হোক, তবে আমি যেটা বলবো যে এখন এই নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করা দরকার, কারণ তার ইন্টেনশন নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আসলে কী চায়, এবং এটা করা উচিত ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সেটার আলোকে করা দরকার, এবং তখন আমরা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আবুল হাসান রহমতুল্লাহ, ওই সময়ে সারাত হোসেনের একটি বক্তব্য ছিল যে জনগণ নির্বাচন চায় কিনা, এই টাইপের একটা বক্তব্য মনে ছিল। মানুষ ভোট এই মুহূর্তে চায় কিনা বা কি যেন একটা বিষয় বলেছিল, এবং সেইখানে পে ব্যাক করতে হবে কথাটা শব্দ ছিল। না মানে সে বলতে চেয়েছিল যে মানুষ কি এই আগের সরকারের মতোই সরকার চায় কিনা, যদি নির্বাচন করে আগের সরকারের মতোই সরকার গঠন হয় তাহলে পে ব্যাক করতে হবে। জি, আগের সরকার বলতে কি বোঝা যায়? আপনি ধরেন মানে আগে যেভাবে সরকার চলেছে 53 বছর ধরে, ক্ষমতায় গেলেই একটু দীর্ঘায়িত করতে চায়, বেশি সময় থাকতে চায়। আপনি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 1991 সালে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে যখন প্রস্তাব করা হলো যে তিনি প্রধান উপদেষ্টা হবেন কিনা, উনি বললেন যে না, আমি হব না। পরে গিয়ে উনি রাজি হলেন কখন, যে ওনাকে পার্লামেন্টে পাশ করে আবার যদি তাকে প্রধান বিচারপতি পদে ফেরত দেওয়া হয়, তার সেটাই সবচেয়ে এবং বড় সম্মান। সেটার জন্য আরো প্রক্রিয়া করা হয়েছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছিল, মওদুদ সাহেব পদত্যাগ করলেন, তারপর তিনি উপরাষ্ট্রপতি হলেন, তারপরে যে হয়েছেন সেটা আমরা জানি। জি, একটা প্রক্রিয়া করা হয়েছিল। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যেই নির্বাচনটা করেছিলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন তো এখনো পর্যন্ত 91 সেই নির্বাচনকে বলা হয়। সেই নির্বাচনটা করতে কতদিন সময় লাগছিল? 3 মাস। এবং ছোট ভাই যে বলল যে নির্বাচন দেখা গেছে যে দলীয় সরকার হলে সে নির্বাচন করলে ওই দল তার দলের সরকারই ফেরত আসে। তত্ত্বাবধায়ক সরকারের গেল 15 বছর তো তাই হয়েছে। হ্যাঁ, তো তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বা কেয়ারটেকার সরকারি বিধানটা কেন আনা হয়েছিল? সেই কারণেই তো আনা হয়েছিল। 91 কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে কারা ক্ষমতা আসছিল? 91 তো এটা সংবিধানে ছিল না, পরে সংবিধানে 96-তে কেয়ারটেকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সেখানে আরেক দল ক্ষমতা আসছিল, 2001-এও আরেক দল ক্ষমতা আসছিল, 2008-এও তাই হয়েছিল। তো তাহলে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ধারার প্রতি তো মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। এবং গত 15 বছরের যে জঞ্জাল, এই 15 বছরের আগের যে 3টা নির্বাচন, এই 3টা নির্বাচনের মধ্যে দিয়ে তো একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল নিরপেক্ষ নির্বাচনের। সেই ব্যবস্থাটা তো পুনর্বর্তন করাটা জরুরি, এবং সেটা যদি পুনর্বর্তন করা হয় তাহলে সেটার মধ্যে যদি কোনো এখনো লেকিংস থেকে থাকে যে এই মাধ্যমে এটা করা যায়, সেগুলো স্টপ করা দরকার। একদম শেষ সেগুলো স্টপ করা দরকার। ওইটার ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার। অন্য কোনো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনা উচিত অবশ্যই। জি জি স্যার, 30 সেকেন্ড। এক নম্বর কথা হচ্ছে যে 91 সালের নির্বাচন আমরাও মনে করি বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন। সেটা হয়েছিল রফ কমিশনের আন্ডারে। ওই একই রফ কমিশন বিএনপি সরকারের অধীনে মাগুরার উপনির্বাচনের মতো ন্যাক্কারজনক উপনির্বাচন মানে উপহার দিয়েছে। যেটা আমি বলছিলাম যে নির্বাচন কমিশন ইটসেলফ বাংলাদেশের নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে না, করে প্রধান নির্বাহী যারা ওই সময় থাকে নির্বাচনকালীন তাদের ইন্টেনশনের উপরে নির্ভর করে। এটা কিন্তু প্রমাণ হয়ে যায় যে একই রফ কমিশন শাহাবুদ্দিন সরকারের সময় কী করলো আর পরের সরকারের সময় কী করলো। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা, কিন্তু এটা যে আবারও অল্টার করে দেওয়া যাবে না। আপনি তো এখানে একবার ইন্ট্রোডিউস করেন, আবার বাদ দেন, আবার ইন্ট্রোডিউস করছেন, আবারও বাদ দেওয়া যাবে যদি না আপনি স্টেট কাঠামোর মধ্যে প্রধান নির্বাহীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা আছে এটা যদি আপনি সংস্কার না করেন। এটা সংস্কার করার কথা বলা হচ্ছে। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, আমরা তো এটার বিরুদ্ধে বলছি না, আমরা বলছি যে থাকতে হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলা শুরু করেছিলাম। সেই কথার আলোচনা ঠেকেছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হোক এবং
প্রধান যে সংস্কারগুলো সেগুলো নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরে হওয়া উচিত। আবার নাগরিক পার্টি মনে করে নির্বাচনের আগেই হওয়া উচিত। যেভাবেই হোক, এই সরকারের কতটুকু জনসমর্থন আছে তা বিচারের তো কোনো দাঁড়িপাল্লা নেই। নির্বাচনের জনপ্রিয়তা বিচারের দাঁড়িপাল্লা হলো নির্বাচন। একটি কথা সত্যি খুব সঠিক, সেটি হলো যে বাংলাদেশের প্রতিটি দলীয় সরকার যারা ক্ষমতায় থাকতে চেয়েছে তাদেরকে ফেরানোর জন্য বা ক্ষমতা চিরস্থায়ী নয় সেটি বোঝানোর জন্য হয় সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে, নয়তো 24-এর গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে হয়েছে, মানুষকে জীবন দিতে হয়েছে। মানুষ এই বাংলাদেশে 50 বছরের উপরে হয়ে গিয়েছে দেশের স্বাধীনতার বয়স। মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের একটি স্থায়ী ব্যবস্থা যেন বাংলাদেশে আসে, এবং সেই জায়গার সেই প্রত্যাশা রেখেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই খুব দ্রুত উন্নতি ঘটবে। কিছু ঘটনা থাকবেই, তবে জনমনে যেন আশঙ্কা আতঙ্ক চলে যায় সেই জায়গার প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।